আমি যদি আগায় যাই আপনি ব্যাড কমেন্ট করেন, যদি পিছায় যায় আপনি বলেন আমার দ্বারা সম্ভব না। ডিভোর্স ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস অ্যান ইনসিডেন্ট। আমার বাবা প্রচণ্ড রাগারাগি করতো আমার মার সাথে যে তোমাদের জন্য আমার মেয়ের লাইফটা নষ্ট হয়ে গেছে। তার পারিবারিক জীবন ছিল সংকটাপূর্ণ। সেই জীবনটা খুব একটা সমান্তরাল ছিল না, এবং সেখান থেকে যখন কয়েক বছর আগে কোভিড এলো তিনি সাংঘাতিকভাবে একাকিত্বের মধ্যে চলে গিয়েছিলেন। ঠিক তখন তার মনে হচ্ছিল তার জীবনের যে রেখা এটি বোধহয় আর খুব বেশি দীর্ঘ হবে না। এমন সময় তিনি ফেসবুকে উই গ্রুপের সন্ধান পেলেন এবং সেখানটায় একটি অসাধারণ উদ্দীপনামূলক লেখা তিনি পড়লেন, এবং এর পরের যে ঘটনাগুলো এগুলো আমরা শুনবো আমাদের আজকের যিনি অতিথি আছেন শারমিন তানজিয়া তার মুখ থেকে। চলুন শুনে আসি শারমিন তানজিয়ার জীবনের কিছুটা গল্প। শারমিন তানজিয়া, আপনি এক জায়গায় বলছিলেন ফেসবুকে উই গ্রুপে আপনি একটা লেখা পড়েছিলেন, যেই লেখা পড়ার আগে আপনি সাংঘাতিকভাবে একাকিত্বের মধ্যে চলে গিয়েছিলেন এবং আপনার মনে হচ্ছিল যে আপনি বোধহয় আর 15 দিন 20 দিনের বেশি বাঁচবেন না, এবং ওই লেখাটি পড়ার পর থেকে আপনার ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হলো। আপনি যদি সেখান থেকেই একটু শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন তানজিয়া। আমি 19-এর লাস্টের দিকে জব ছেড়ে দিয়েছি, বাসায় ছিলাম আমার আম্মুর স্ট্রোকের কারণে। তো এর পরপরই শুরু হলো কোভিডে তো চারদিকের অবস্থা দেখিয়ে খুবই ভয় পাওয়ার মতো ছিলাম। ইন দ্য মিন টাইম যে ব্যাপারটা ছিল, অ্যাট দ্য সেম টাইম আব্বু আম্মু এবং আমি তিনজনই জ্বর ছিল এবং কোভিডের মোটামুটি সব সিমটমই ছিল আমাদের। সো আব্বু এক রুমে, আম্মু এক রুমে, আমি এক রুমে, মানে ভয়াবহ একটা সিচুয়েশন। সো আমি যখনই নামাজ পড়তেছি, হাঁটছি, যাই করছি না কেন বারবারে কান্না পাচ্ছে যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আব্বু আম্মু মনে হয় আর বেশি দিন নাই। মানে সম্পূর্ণটাই মনে হচ্ছিল জাস্ট আমি দিন গুনছিলাম যে আর হয়তো বা 15 থেকে 20 দিন বাঁচবো, এর বেশি আর সাস্টেন করা সম্ভব না আমাদের। এবং আমার একটা ছোটো ভাই ছিল, ওকে দেখলেই আমি কান্না করতাম, ওর চেহারার দিকে আমার চোখ পড়লেই কান্না পড়তো যে আমরা বাবা মা আমি যদি না থাকি ওর কী হবে। সাডেনলি স্ক্রল করতে করতে আমি যুক্ত ছিলাম এর আগে, বাট ওভাবে অ্যাক্টিভও না, কোনো কিছুই না। তো সাডেনলি স্ক্রল করতে করতে হলো একটা পোস্ট পড়লাম একটু মোটিভেশনাল। ওইটা পড়তে পড়তে অনেকটা সময় চলে যাওয়ার পরে আমি প্রায় 3 ঘন্টা পর খেয়াল হলো যে আমি ওই যে ভয়টা কাজ করতেছিল আমার ভিতরে, আমি মারাই যাব, আমি দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছি, আল্লাহ করতেছে যে আর 15-20 দিন আছি, ওই ভাবটা আমার ভেতর থেকে চলে গেছে। তো ওখানে অ্যাকচুয়ালি ওই 3 ঘন্টায় যতগুলো পোস্ট পড়লাম, পড়ার পরে আমার রিয়েলাইজেশন আসলো যে সবাই তো এখনও বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে। প্রত্যেকটা আপু কাজ করতেছে, তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, অনেকের হাজব্যান্ডের জব চলে গেছে, তারা তাদের হাজব্যান্ডকে সাপোর্ট দিচ্ছে। তা আমি কেন বোকার মতো কান্নাকাটি করতেছি? আমার বাবা মা এখনও বেঁচে আছে, আমি বেঁচে আছি, যদি নিয়ে যায় আল্লাহ নিয়ে যাবে, বাট আনটিল দ্যাট আমি তো ট্রাই করতে পারি। সো আমাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি আবার উইতে অনেকটা সময় দেওয়া শুরু করলাম, মানে যতটুকু সময় ঘরে একটু দেওয়া, এছাড়া বাকিটার সময়ই আমি উইতে থাকতাম এবং খুবই মনোযোগ দিয়ে পোস্টগুলো পড়তাম। আমি আমার মেন্টাল কনসেন্ট্রেশন টোটালি চেঞ্জ করে ফেলছি। নট অনলি দ্যাট, আমার সাথে রিলেটেড যারা ছিল হয়তো বা ফেসবুকে যাদের সাথে চ্যাটিং হইতো, যাদের কাছে এমনও হয়েছে আমি বলতেছি আর মনে হয় বাঁচবো না, মাফ করে দিও, এই সেই ব্যাপারগুলা, সবাইকে আমি নিজে থেকেও আরও বলতেছি যে এটা চিন্তা করারই কোনো কারণ নাই, যতদিন বেঁচে আছি আমি লাস্ট এন্ড পর্যন্ত ট্রাই করা উচিত আমাদের, বাকিটা আল্লাহ ভরসা। আপনার সিগনেচার পণ্য কি? আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আমার ফ্লোরাল জুয়েলারি অর্নামেন্টসটা। এছাড়া আমার প্রথমে জামদানি ছিল এবং সাথে দেশীয় থ্রি পিস বলতে দেশীয় লোন থ্রি পিসটা ছিল, যদিও এখন আমি দেশীয় থ্রি পিসটা নিয়ে তেমন কাজ করছি না, জামদানিটাও একটু কমিয়ে দিয়েছি। আমি আমার সিগনেচার প্রোডাক্ট আমার ফ্লোরাল জুয়েলারির উপরেই ফোকাস করছি সবচেয়ে বেশি, এবং এইটাই অ্যাকচুয়ালি আমার কাস্টমার বেজও এটাতে, রিপিট কাস্টমার, এবং আমি পরিচিতিও এটার জন্যই আমার বেশি, আমার ফ্লোরাল জুয়েলারির জন্য। আরও তো অনেক ক্যাটাগরির পণ্য ছিল, আপনি কেন ফ্লোরাল জুয়েলারি আপনি চুজ করলেন? আমার এই জুয়েলারিগুলো কিন্তু গায়ে হলুদে পড়ে যাওয়ার জন্য না, এটা জাস্ট যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, এই ক্যাটাগরিটা মেনটেন করার জন্য। আর আমি যখন গোল্ড পরবো ওইটা এক ক্যাটাগরি, এটা একটা সবাই কমন চেনে, আমি স্টোন বা আদার্স পরবো এটাও সবাই চেনে, বাট যখন আমি এই ক্যাটাগরির একটা প্রোডাক্ট ক্যারি করি পরি, ডেফিনেটলি একজন জিজ্ঞেস করে বা তাকায় যে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কারণ এটা অ্যাভেলেবেল না।
বাজারে অ্যাভেলেবেল এটা পাবেন না। এবং আমার যে বিষয়টা হয় যে আমার প্রত্যেকটা প্রোডাক্টই আমি এক পিস করি, এক পিসের উপরে করা হয় না। সো এটা চাইলেও একজন অ্যাভেলেবেল পাবে না কোথাও। ওই ধ্যান ধারণা থেকে যে আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, আউট অফ দ্য বক্স, এই কারণে আমার এই কনসেপ্টটা নিয়ে আসা। একজন ক্রেতা কেন আপনার পণ্য কিনবে? আপনার পণ্যগুলো কি অ্যাফোর্ডেবল? এই পর্যন্ত যত প্রোডাক্ট সেল হয়েছে, আল্লাহর হাজার শুকরিয়া, আমার এখন পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন নাই। বিকজ অফ কাস্টমার যখন আমাকে একটা অর্ডার প্লেস করে, আমি কাস্টমারের সাথে খুবই কর্ডিয়ালি কথা বলে তার মনের চাহিদা, সে কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে এবং তার বাজেটটা কতটুকু, সেই জিনিসটা, এবং সে কোন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছে, সেই 3টা কনসেপ্ট মাথায় রেখে তার সাথে কথা বলে আমি গহনার ডিজাইন শুরু করি। আমার কিন্তু নিজে আগে থেকে বানানো যেটা স্টক জুয়েলারি বলি, সেটা থাকে খুবই কম। আমার মানে যদি বলি 70 to 80% হচ্ছে আমার কাস্টমাইজ প্রোডাক্ট। আপনি যখন বাজেটটা দিচ্ছেন, সাপোজ যে আপু আমার হচ্ছে বাজেটটা 3000 to 5000, ওইটা আমি একটা কনসেপ্ট পেলাম। আপনি কোন ধরনের প্রোগ্রামে যাচ্ছেন, আপনি গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছেন, না আপনি কি বিয়ের দিন পড়বেন ওই প্রোগ্রাম বা আদার্স প্রোগ্রামটা মাথায় রাখছি। দেন হচ্ছে আপনি কোন ধরনের ড্রেস ক্যারি করতেছেন, সেই 3টা। দেন ওইটার সাথে ম্যাচ করে, ইভেন তো আমি যখন প্রোডাক্টটা বানানো শুরু করি, আমি বারবারই কাস্টমারকে ভিডিও কলে রেখে তাকে ফুল আলাদা করে, ডিজাইন আলাদা করে, ডামি আলাদা করে করে বারবার দেখায় দেখায় প্রোডাক্টটা রেডি করি। সো কাস্টমারের যেন এটা ফিল না হয় একজন বানাই দিছে কোনো মতো এটা পড়লাম। আপনার ভেতরের ফিলটা যেন হয় জাস্ট আপনি আপনার মন মতো করে একটা জিনিস নিচ্ছেন, যেটাতে আপনার এক্সট্রা কারো মানে পাইলাম একটা নিলাম বাজারের মতো, ওইরকম যেন ব্যাপারটা না আসে। টোটালি আপনার কনসেপ্টে আপনার মতো করে জিনিসটা আপনি ইউজ করতে পারতেছেন। এবং ফ্লোরাল জুয়েলারির যে ব্যাপারটা আসে যে একবার ইউজ করছে আর করতে পারবে না, নট লাইক দ্যাট। এটা এমনভাবেই তৈরি করা হয় যে আপনি ফার্দার এটা অনেকবার এটা ইউজ করতে পারবেন। জাস্ট কিপিংসটা আপনার কাছে, আপনি এটা সেফলি রাখবেন, যেহেতু একটু সফটিকেটেড একটা ব্যাপার এখানে, সো একটু কেয়ারফুলি রাখতে হবে, দ্যাটস ইট। এটা অবশ্যই অ্যাফোর্ডেবল, কারণ আমি তো গহনা বানানোর আগে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে কাস্টমার বাজেট। আমি সবসময় বলি আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টটা করতে পছন্দ করি। আপনি পরিবার থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমার পরিবার থেকে সারা ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু অ্যাকচুয়ালি ছোট্ট করে বলি একটু আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফরেন বাইং হাউসে ছিলাম, আরএমজির সাথে রিলেটেড ছিলাম। সো 2014 লাস্ট দিক থেকে 19-এর শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি আমি আরএমজিতেই ছিলাম, বাইং হাউসে ছিলাম। সো ওই জবটা ছাড়ার পরে যখন আমি অনলাইনে এই বিষয়গুলো স্টার্ট করলাম, একটু প্রবলেম তো হয়েছে, কারণ সবাই বাইং হাউসটাকে একটু প্রেফার করে, এটা আপনারাও বোঝেন যে কোনো কেউই বলবে বাইং হাউস রেখে কেন আমি এই ক্যাটাগরির বা উদ্যোক্তা কেন হইতে যাব, এত কষ্ট এই ব্যাপারগুলো তাদেরকে বোঝাইতে একটু সময় লাগছে আমার। প্রথম খুব বেশি সাপোর্ট না করে নাই, কারণ আমার মা সবসময় এটা বিলিভ করে যে আমাকে যে কোনো কাজ দেওয়া হোক না কেন, যাই দেওয়া হোক না কেন, আমি ডেফিনেটলি সেটা করে ব্যাক করব এবং ভালোভাবে। আল্লাহর রহমতে আমার কোনো কাজ, পড়ালেখা এগুলো নিয়ে ব্যাড রেপুটেশন হয়নি। সো আমার মা এটা খুব স্ট্রংলি বিলিভ করে এবং আমার মা আমার রোল মডেল এগিয়ে যাওয়ার জন্য, কারণ সে এত বেশি সাপোর্টিভ যে আমার কখনোই ভয় হয় না, যে আমি জানি আমি ভালো কিছু করতেছি এবং আর দুনিয়ার কেউ আমার সাপোর্টে থাকুক আর না থাকুক, আমার মা আমার সাপোর্টে থাকবে। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে একজন নারীকে যদি উপরে উঠে আসতে হয়, তাকে নানামুখী সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, পারিবারিক, সামাজিক, নিজের সাথেও নিজের যুদ্ধ থাকে। আপনার এই সংগ্রামের গল্পটুকু আমাদেরকে যদি বলতেন। মেয়েদের জন্য এগিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই কষ্টকর। আমি একটু আগেও বললাম আমি কর্পোরেট লাইফে ছিলাম, সেক্ষেত্রে যেটা ফেস করেছি, আমি যখন কাজ করছি, আমি যদি এগিয়ে যাচ্ছি, ছেলেরা পিছন থেকে ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ ব্যাড কমেন্ট করতেছে যে মেয়ে মানুষ জন্য ছাড় পাচ্ছে। আমি যখন কাজ কম করছি তখন বলতেছে মেয়েদের দিয়ে এত সম্ভব না, মেয়েরাকে ছেলেদের সমান পারে কি না। তো আমি করবোটা কি? আমি যদি আগায় যাই আপনি ব্যাড কমেন্ট করেন যে সামথিং রং, আমি যদি পিছায় যাই আপনি বলেন আমার দ্বারা সম্ভব না, তাহলে আমি কিভাবে টিকব? আপনার ব্যক্তিগত জীবনে একটি সেটব্যাক ছিল, পরবর্তীতে আপনি ওয়ের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনি ভীষণভাবে ঘুরে দাঁড়ালেন। এই পুরো বিষয়টি যদি আমাদেরকে একটু এনলাইটেন করতেন।
আমার পার্সোনাল লাইফে যদি বলি, অনেকেই বলে অ্যাক্সিডেন্ট, যদিও আমি এটা অ্যাক্সিডেন্ট বলে মানতেই রাজি না। ডিভোর্স ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস অ্যান ইনসিডেন্ট। যেটা আমাদের দেশে কথা বলার আগেই বলে যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি একটা সমীক্ষা করে দেখেন, 100 জন লোককে জিজ্ঞেস করেন, তার চারপাশে প্রত্যেকের লাইফে পাবেন যে হ্যাঁ, এর আত্মীয়, এর ভাই, এর বোন, এর মামা, এর খালু ডিভোর্স আছেই। তাহলে আপনি কীভাবে বলেন এটা অ্যাক্সিডেন্ট? কেউ স্বেচ্ছায় এই ধরনের একটা ব্যাপার ঘটায় না। কোনো না কোনো ঘটনার কারণে, কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে এটা চলে আসে। এটা কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না। এটা কোনো কারণবশত আমার লাইফেও এসেছে। আমি ডিভোর্সড, 2012 লাস্টের দিকে আমার ডিভোর্স হয়েছে, যে কারণেই হোক না কেন। সো এটার জন্য ডেফিনেটলি আমি অনেক কষ্ট পাই, আজও কষ্ট পাই। তবে আমি এই জায়গাটা থেকেই ঘুরে দাঁড়িয়েছি। আমি এটা 100% বিলিভ করি, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু, অনেক ভালো কিছু রেখেছে, যার কারণে আমার লাইফে ডিভোর্সটা ঘটেছে। আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বিকজ অফ মাই ডিভোর্স। আমি ডিভোর্সকে উৎসাহিতও করছি না, ডিভোর্সের পক্ষেও কথা বলছি না, কিন্তু ডিভোর্স হলেই যে একটা ছেলে বা একটা মেয়ে তার লাইফটা স্পয়েল হয়ে গিয়েছে বা যাবে, নট লাইক দ্যাট। ফার্স্ট অফ অল, সেকেন্ড ইস্যু হচ্ছে ডিভোর্স হয়েছে মানেই সেই মানুষটা খারাপ, তাও না। ডেফিনেটলি তার পেছনে কোনো না কোনো রিজন আছে, সেটা বোঝার চেষ্টা করা উচিত সবারই। তো আমি ওই ঘটনার পরে আমার ডিভোর্সের ইমিডিয়েট 2-3 মাসের মধ্যেই আমি আবার নতুন করে আমার লাইফকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন উদ্যোক্তা হওয়ার পরে আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন বা স্ট্রাগলিং যদি বলেন, আমি এই কত দিনে, এই কত বছরে যে স্ট্রাগলটা ফেস করেছি, যেটা রিয়েলাইজ করেছি, একটা ডিভোর্স মেয়ের জন্য আমাদের বাংলাদেশি সমাজে টিকে থাকাটা অনেক কষ্ট। সবাই বুঝুক আর না বুঝুক কথা শোনাবে, সবাই পারুক আর না পারুক কথা শোনাবে, মানে ইচ অ্যান্ড এভরিহোয়ার। আমি একটা প্রোগ্রামে যদি যাই, 8 জনের সাথে কথা বললে 7 জনই আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছিল, কেন হয়েছিল, এই সেই। আমাকে তো ওভাবে মানসিকভাবে অ্যাটাক করার কোনো কারণ নাই। আপনি যেখানে জানেন, বুঝতেছেন, সেখানে তো আমাকে অ্যাটাক করার কারণ নাই। এবং আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার ডিভোর্স হয়েছে গিয়ে যদি বলে কি অ্যাটাক করে, আমি আসলে ওইটার জন্য অ্যাটাক্ট হই না। আমার বাবুর কথা মনে পড়ে, আমার ওই বাড়ির যে বিটার এক্সপেরিয়েন্সটা ছিল সেটা মনে করে কষ্ট পাই। আমি ডিভোর্স হয়েছে জন্য কষ্ট পাই না। এই রিয়েলাইজেশন থেকে যেটা বলি, চেষ্টা করি আমি আমার মতো করে আরও যারা ডিভোর্স আছে, সিঙ্গেল মাদার আছে, অনেক মেয়েরা আছে যারা ফ্যামিলিতে অনেক কষ্ট করছে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, এমন কিছু মেয়ের জন্য কাজ করতে চাচ্ছি, তাদেরকে উঠিয়ে আনার চেষ্টা করছি। মনে আছে, চেষ্টা করি, খুঁজি যে এরকম কাউকে পেলে ডেফিনেটলি কিভাবে আগানো যায়, আমার এন্ড থেকে কতটুকু সাপোর্ট করা যায়, আমার কাজ দিয়ে যদি তাকে সাপোর্ট করা যায়, যেভাবে হোক। মানে একটা ব্যাপার হয় না যে আমি তাকে হয়তো বা 5,000 টাকা, 10,000 টাকা দিলাম, এই ধরনের, আমি সেটা সাপোর্ট করি না। আমি চাচ্ছি যে তাকে এস্টাবলিশ করে দেওয়ার মতো কোনো পর্যায়ে যদি পাই, কোনো পরামর্শ দিয়ে হোক, কোনো কাজে ধরিয়ে দিয়ে হোক, যেভাবে হোক, সে যেন তার লাইফটা চালিয়ে নিতে পারে, দানের মানে কারো বোঝা হয়ে যেন না থাকে। আমি যেমন ডিভোর্সের প্রথম থেকে মেনে নিতে পারছিলাম না। আমার বাবা একান্তই চাচ্ছিল না আমি জব করি, আমি বাইরের জগতে আছি, আমার বাবা কখনোই চায় না। আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তার বড় মেয়ে আমি, তার মানে সবচেয়ে বড় কষ্টের একটা জায়গা আমি, যে আমার লাইফটা এত কষ্টের। আমার যখন ডিভোর্স হয়েছে, আমার বাবা প্রচণ্ড রাগারাগি করতো আমার মার সাথে, সবার সাথে, যে তোমাদের জন্য আমার মেয়ের লাইফটা নষ্ট হয়ে গেছে। আমি এরপর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে আমার বাবাকে, তার ভেতরে যে কষ্টটা আছে আমার মা, আমার বাবার, আমার জন্য, তারা যেন আমার ভালো একটা পর্যায়ে দেখে তাদের এই কষ্টটা চলে যায়, তারা যেন কখনো আমার জন্য কষ্ট না পায়, তাদের মেয়েকে নিয়ে তারা যেন প্রাউড ফিল করতে পারে যে আমার মেয়েটা আজকে অনেক ভালো একটা জায়গায় আছে, অনেক ভালো একটা পর্যায়ে আছে, অনেক ভালো কিছু করতে পারছে। তানজিয়া শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।